আজকের একটা ভয়ানক প্রসঙ্গ শুনলে অনেকেই আমার বিরুদ্ধে অনেক কথা বলবেন, কিন্তু দুঃখের বিষয় না বলে পারছি না। এই যে বিজেপি সরকারের চরম পতন ঘটলো, চরম বিপর্যয় ঘটলো, তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসন পেল না, একক সংখ্যাগরিষ্ঠ দল স্থাপন করতে পারল না। যদিও সময় সাপেক্ষে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন হয়তো, যাই হোক, তৃতীয়বারের মতো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সরকার গঠন করবেন এই বিষয়টি কিন্তু নিয়ে রামভদ্রাচার্যা ভবিষ্যৎবাণী করেছিলেন, এবং এতটা উইলিংলি এবং এতটা কনফিডেন্সকে নিয়ে বলেছিলেন যে সত্যিই যেন প্রধানমন্ত্রী তার হাত থেকেই নির্ধারিত বা নির্বাচিত হবেন, রামভদ্রাচার্যের হাত থেকে, যেটাকে তথাকথিত ভাষায় বলছি। হ্যাঁ, এটা একটা বিপর্যয়মূলক পরিভাষা, সত্যি তাই, যে রামভদ্রাচার্যা কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে বাঁচাতে পারল না, এবং সমস্ত দলের থেকে তারা বেশি আসন পেয়েছে। সেই সাপেক্ষে যদি বিচার করা হয় তাহলে কিন্তু নরেন্দ্র মোদী সংখ্যায় বেশি পাওয়ার কারণে সেই হচ্ছে উপযুক্ত। এবার জোটের ভোটকে যদি বাদ দেওয়া হয় তাহলে এটাই আসে সিদ্ধান্ত, কিন্তু জোটের ভোটকে সঙ্গে নিয়ে যদি কথা বলা হয় তাহলে সরকার গঠন করতে গেলে 272-73টি সিট লাগবে, কিন্তু সেটা তো বিজেপি পায়নি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার এটা পায়নি। তাহলে রামভদ্রাচার্যার যে কনফিডেন্স সেটা কিন্তু ভেঙে গেল, তার যে এতটা মিডিয়াতে সম্প্রচারের যে একেবারে নিট অ্যান্ড ক্লিন পরিভাষায় বলেছিলেন সেটা কিন্তু রক্ষা হলো না, অ্যাকচুয়ালি তিনি কিন্তু পরাজিত হলেন। এখন কি করতে হচ্ছে? এখন ভিক্ষা করতে হচ্ছে, ভিক্ষা করতে হচ্ছে। এখন ভিক্ষাং দেহি ভিক্ষা দাও, এই জোটের সঙ্গে মিলে গিয়ে এখন ভিক্ষা নিয়ে তাকে সরকার গঠন করতে হবে, না হলে বিজেপির যে নরেন্দ্র মোদী সরকার, নরেন্দ্র মোদীজির যে গ্যারান্টি, সেই জায়গাটা কিন্তু চোট লেগে যাচ্ছে, পাল্টি খেয়ে যাচ্ছে। তাহলে কিন্তু রামভদ্রাচার্যার যে কথন বচন সেটা ঠিক হলো না। আমি এই রামভদ্রাচার্যাকে নিয়ে কেন কথা বলছি, এর পেছনে মূল কারণ হচ্ছে কথা প্রসঙ্গে তিনি মিডিয়াতে লাখো কোটি মানুষের সামনে সম্প্রচার করেছেন তিনি ভগবান শিবশঙ্করের সামনে পর্যন্ত মোকাবেলা করতে পারেন কয়েক কোটি শ্লোক সংখ্যা নিয়ে, শাস্ত্রের কোটি কোটি শ্লোক সংখ্যা, লাখো শ্লোক সংখ্যা নিয়ে স্টিল দাঁড়িয়ে থাকবেন, মানে কম্পিটিশন। এত বড় তার বিদ্যা, এত বড় তার পাণ্ডিত্য, এত বড় তার ক্ষমতা, অথচ তিনি নরেন্দ্র মোদীকে আজকে পার্সোনালি সিঙ্গেলি বাঁচাতে পারলেন না। একটা ছেলে, আমাদের সময় এরকম ছিল যে 33-এ পাস ছিল, মানে কোনো ছেলে পাস করতে গেলে 100-র ভেতরে তাকে 33 পেতে হবে, তা কোনো ছেলে হয়তো 25 পেয়েছে, কি 30 পেয়েছে, 28 পেয়েছে, এরকম। তো তখন মাস্টারমশাইরা কী করতেন, যে 28 পেয়েছে তখন সরকার একটা পদ্ধতি বা নির্বাচন করেছিলেন, বা এরকমভাবে একটা নিয়ম চালু করেছিলেন যে 5 গ্রেস দিয়ে দাও বা 3 গ্রেস দিয়ে ছেলেটিকে পাস করিয়ে দাও, 33 পাইয়ে দাও। ওই ছেলেটি কিন্তু যোগ্যতায় 33 পায়নি, পেয়েছে 30। এই 3টা ওই মাস্টারমশাইয়ের ইচ্ছা অনুসারে তাকে দিতে হচ্ছে। মাস্টারমশাই যদি মনে করেন দেবো না, তাহলে না দিলে সে ফেল করে যায়। এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে মূলত পক্ষে কিন্তু নরেন্দ্র মোদী জি ফেইলুর, ব্যর্থ, অর্থাৎ রামভদ্রাচার্যা তার কথন বচনে কিন্তু সাক্ষাৎ তার কোনো বাস্তবায়িত হলো না, কিন্তু তাকে মিডিয়াতে সম্প্রচারিত করতে দেখা গেল। তার কাঁধে তার কোলে গদা কিন্তু নরেন্দ্র মোদী সরকার দিল। গদা কাকে দেওয়ার দরকার ছিল, কাকে দেওয়া উচিত ছিল, এই বিষয় নিয়ে আজকে আমি অবশ্যই প্রশ্ন করব। এই প্রশ্নটা তুলব, বিরোধী পক্ষের লোক বা প্রতিপক্ষের লোক বা সপক্ষের লোক যাই বলুক না কেন, এখানে আমাকে বলতেই হবে। সেটা হচ্ছে যে যখন সুপ্রিম কোর্টে রায় দিল, কার মন্তব্যের উপরে, কার সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত প্রয়োগ করেছিল সুপ্রিম কোর্ট রাম মন্দিরের সপক্ষে, সেটা কিন্তু শঙ্করাচার্য। যুদ্ধ অনেকেই করেছেন, হয়তো রামভদ্রাচার্যেরও ভূমিকা রয়েছে, রামানুজ সম্প্রদায়ের ভূমিকা রয়েছে, রামানন্দ সম্প্রদায়ের ভূমিকা রয়েছে, শঙ্করাচার্য সম্প্রদায়ের ভূমিকা রয়েছে, ভিএইচপি, আরএসএস, বহু সংগঠনের কিন্তু এখানে ভূমিকা রয়েছে রাম মন্দির প্রতিষ্ঠা করবার জন্য, কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু এই যে দল মত নির্বিশেষে যারা যুদ্ধ করেছিলেন, শঙ্করাচার্যদের যে প্রামাণিক তথ্য, প্রাসঙ্গিক তথ্য সুপ্রিম কোর্টে, যেটার উপরে ডিপেন্ড করে
সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন রাম মন্দিরের সপক্ষে। সেখানে কিন্তু 1000 পৃষ্ঠার খাতাতে লাস্টের দিকে কোনো রকমেই নামটা আছে, কিন্তু সেটা প্রামাণিক তথ্য অনুসারে নয়, তার উপরে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, যিনি রামভদ্রাচার্য। অথচ তিনি এতটা লাস্ট পজিশনে থেকে ফার্স্ট নেমিং অর্ডার নিয়ে নিলেন যে আমি ক্লাসের প্রথম বয়। এটা কি করে হয়? সেই প্রমাণটা সমগ্র মিডিয়া প্রচার করেছে। সেই মানে সংবাদ চ্যানেলের উপরেই তো সাধারণ জনগণ আস্থা রাখে, অথচ তারা এত বড় বড় সংবাদ রাখেন, নিখুঁত সংবাদ রাখেন, নিখুঁত সংবাদ রেখেই তারা কিন্তু সম্প্রচার করেন। তাদের কোনো ভুল সিদ্ধান্ত সম্প্রচার করা নিষিদ্ধ। যে কোনো সময় জগতের একটা বিপর্যয় ঘটে যেতে পারে, অথচ এত বড় একটা সুপ্রিম কোর্টের রায়, আসল ঘটনাটাকে বাদ দিয়ে রামভদ্রাচার্যকে প্রচার করা হলো যে এই রায়ের পেছনে রামভদ্রাচার্যের মুখ্য সাক্ষ্য বা সাক্ষী ছিলেন। এটা কি করে হতে পারে? এবং তার সিদ্ধান্তের উপরে দাঁড়িয়েই শুধু নাকি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এইভাবেও ঘোষণা করছেন। আবার তিনি রামকে দেখছেন, শ্রীরামকে দেখছেন বালক বেশে, নটবরে বেশে, নানানভাবে এরকমভাবে ঘুরছেন, হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন। শিবের সঙ্গে তিনি ভগবান শিবের সঙ্গে তিনি মন্ত্রে কম্পিটিশান করতে পারেন, নানান ধরনের সব ব্যাপার সেবার। সেগুলো কি আজকে সত্যি এই যে নরেন্দ্র মোদীকে কেন্দ্রায়িত করে প্রমাণ হলো না যে এটা ঝুটাচার, ভ্রষ্টাচার, এবং তিনি ভ্রষ্টাচারই করেছেন? আজকে শঙ্করাচার্যকে কিভাবে অপমানিত হতে হয়েছিল তার সঠিক বিচার কিন্তু নরেন্দ্র মোদী সরকার করেনি। এখানেই কিন্তু বিজেপি সরকারের যে চরম পতনের বা চরম বিপর্যয়ের পেছনে কিন্তু মূল সাধুচরণে অপরাধ। এই সাধু, আমি সাধারণ সাধুর কথা বলছি না, পশ্চিমবঙ্গে যেটা ঘটেছে এটা একটা রাজনৈতিক ব্যাপার হতে পারে, কিন্তু আদি শঙ্করাচার্যর যে পরম্পরা অনুসারে ভারতবর্ষের সনাতনীদের যে স্তম্ভ, তার যে প্রেক্ষাপটে তিনি দাঁড়িয়ে আছেন সেটা কিন্তু চারি শঙ্করাচার্য মঠাধীশ। তার ভেতরে স্বামী নিশ্চলানন্দ সরস্বতীজি মহারাজ, তার ভূমিকা ভারতবর্ষে তথা তার বৈদিক জীবনে, সনাতনী জীবনে বিশাল ব্যাপার। এবং তার যে প্রাজ্ঞতা, তিনি যে বিদ্বান শক্তি, সেটা কিন্তু হাতে কলমে, কাগজে কলমে বিশ্বের মঞ্চে বহুবার প্রচারিত, সম্প্রচারিত এবং প্রমাণিত। এবং ভারতবর্ষের ল কোড, সাংবিধানিক যে জায়গা, স্থান, তারা তাকে সম্পূর্ণরূপে স্বীকার করেন। অথচ সেই শঙ্করাচার্যকে চরমভাবে অপমানিত হতে হয়েছিল, তার বিচার কিন্তু করেননি। কিন্তু নরেন্দ্র মোদী সরকার, তিনি সেখানে মৌন অবস্থায় ছিলেন। তিনি একবার বলতে পারতেন যে রাম মন্দিরের ট্রাস্টের পক্ষ থেকে বা দলীয় রাজনৈতিক মেরুকরণ থেকে, বিজেপির পক্ষ থেকে যে সমস্ত কথা উত্থিত হয়েছে বা সম্প্রচারিত হয়েছে, মহারাজ যে আপনি কিছু মনে করবেন না, আপনার সাথে তো আমার হৃদ্যতা রয়েছে, আমার প্রতি আপনার আশীর্বাদ রয়েছে, কিন্তু তার কাছে না একবার গিয়েছিলেন, না তার সেই সম্পর্কে কোনো কমেন্ট করেছেন, কোনো মন্তব্য শুনতে পাওয়া যায়নি, দেখতেও পাওয়া যায়নি নরেন্দ্র মোদী সরকারের। অথচ সেটাকে তিনি সাইলেন্টলি কেটে নিলেন, সাইলেন্টলি থেকে গেলেন। অথচ যখন এই রাজনৈতিক প্রেক্ষাপটে 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যখন ভারত সেবাশ্রমের কোনো একজন সাধু মহাত্মাকে তৃণমূল নেত্রী একটা কথা বলেছিলেন, এটা তার ব্যক্তি স্বাধীনতার ব্যাপার, সে কাকে মানবে না মানবে সেটা তো প্রত্যেকই ব্যাপার। আমি সাধু হয়েছি, আমাকে কেউ মানতে পারে না মানতে পারে, তবে কটু কথা অবশ্যই বলা যায় না, অপমান করা যায় না। তা যাই হোক, সেটা নিয়ে এত বড় আন্দোলন হয়ে গেল। অথচ স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজকে নিয়ে যেটা হলো, সেটা ভারতবর্ষের সনাতনী সাধুরা কটা আন্দোলন করেছেন, এ বিষয় নিয়ে একটা প্রশ্ন আসবে। সুতরাং যে জায়গাটি আজকে তৈরি হয়েছে, যে রামভদ্রাচার্যকে যেভাবে সুপ্রতিষ্ঠিত করা হয়েছে মিডিয়ার মাধ্যম দিয়ে, সংবাদ মাধ্যম দিয়ে, এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, সেটা কিন্তু তিনি আজকে প্রমাণিত হয়ে গেছেন। তিনি কিন্তু সঠিক জায়গায় নেই, এবং তার বাক্য কিন্তু সত্য হয়নি, তার বাক্য কিন্তু মিথ্যা হয়েছে, এবং তার প্রমাণ হয়ে গেছে। সে শিবের সামনে তো দাঁড়ানো দূর কি বাদ, সে সাধারণ কোনো কংগ্রেস কি সাধারণ এই ভারতবর্ষের জনতার সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে না, তার বাক্য নড়ে গেছে। সুতরাং আজকে প্রমাণিত হয়েছে যে রামভদ্রাচার্য ফেইলুর, সাথে সাথে নরেন্দ্র মোদীও ফেইলুর, এবং নরেন্দ্র মোদীকে তিনি বাঁচাতে পারেননি গুরু এবং ভগবান সেজে গিয়েও। সুতরাং এইরকম ভগবানে যদি ভারতবর্ষের রাজনৈতিক মেরুকরণ থেকে যারা বিশ্বাস করতে থাকে, তাহলে ধস নামবে সনাতনীদের ভেতরে। এই যে রাজনৈতিক প্রেক্ষাপটে তো আমাদের দলাদলি রয়েছে, মেরুকরণ রয়েছে, জানেন কিনা চরম একটা সত্য কথা, ধর্মীয় মেরুকরণ সৃষ্টি হয়েছে ভারতবর্ষের রাজনীতিতে, ভারতবর্ষের ধর্মনীতিতে এই জিনিস সৃষ্টি হয়েছে। রামভদ্রাচার্যগণ, যারা রামানুজ সম্প্রদায়ের মানুষ বা রামানন্দী সম্প্রদায়ের মানুষ,
তারা কিছু সংখ্যক মানুষ, সবার ক্ষেত্রে বলছি না, কিছু সংখ্যক মানুষ আছেন তারা শৈব সম্প্রদায়ের মানুষের সাথে, দর্শনের সাথে কিন্তু ভিন্নতা জ্ঞান করেন, তাদের প্রায়োরিটি দিতে চান না, তারা সমগ্র ভারতবর্ষকে শ্রীরামপন্থী করতে চান, শিবপন্থী নয়। আবার যারা শিবপন্থী আছেন তারা মনে করেন যে আমরা শিবপন্থী তৈরি করব, এরকম আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যারা শাক্ত বা শৈব আগমের সিদ্ধান্তে বিশ্বাসী তাদের ভেতরে একটু কিন্তু বিনম্রতার পরিমাণ কিন্তু বেশি অন্যদের তুলনায়। এই যে বৈষ্ণবীয় ভাবাবলম্বী যারা রয়েছেন, মতাদর্শে রয়েছে, তাদের ভেতরে কিন্তু একটা ডগমেটিক ভিউজ আছে, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। এবার এই সমস্ত কথা বললে বলবেন যে সনাতনীদের ভেতরে বিভেদের কথা বলা হচ্ছে। আরে সনাতনী সনাতনী ক্যা হতা है? সনাতনীদের ভেতরে এই যে ক্ষণভঙ্গুর একটা অবস্থা, ফাউন্ডেশন নেই, আপনি সনাতনী বলবেন কি করে? যেখানে হিংসা, যেখানে বিদ্বেষ, যেখানে ভ্রষ্টাচার। ধর্মের তো 10টা কানুন আছে, সেই 10টা কানুনের 10টা স্টেপ আছে, 10টা স্তম্ভ আছে, 4টে পা আছে। কোন পাটা ঠিক রেখেছে সনাতনীদের ভেতরে? এই সনাতনী ধর্মীয় নীতির ভেতরে যারা বসবাস করছেন। মেরুকরণের ধর্মনীতি হচ্ছে নাকি? সেই সমস্ত কারণেই কিন্তু রামভদ্রাচার্যের মতো মানুষদের কারণেই কিন্তু আজকের এই চরম বিপর্যয় নরেন্দ্র মোদী সরকার, আমি এটা প্রথম দাবি করব। এইভাবে একটা অন্যায়কে, একটা মিথ্যাকে সম্প্রচার করা হয়েছিল, এর জন্যে দায়বদ্ধতা কিন্তু ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদীজিকে নিতেই হবে। এটা একটা চরম অপরাধ। আমি অবশ্য বিগত দিনে যে রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে যেখানে আমি আলোচনা করেছি, সেখানে আমি বলেছি যে এটা একটা মারাত্মক অপরাধ হয়েছে। নিজের মহত্ব প্রতিষ্ঠা করবার জন্য যখন মানুষ উঠে পড়ে লেগে থাকে, অপরকে প্রায়োরিটি দেয় না, অপরের মহত্বকে প্রায়োরিটি দেয় না, তখন কিন্তু সত্য বঞ্চিত হয় এবং সত্য এমন একটা জায়গায় চলে যেতে থাকে, তখন কিন্তু ভ্রষ্টাচার আসতে বাধ্য হয়। এই জন্যে কোনো কিছুর জন্যে সত্যকে পরিত্যাগ করা যায় না, কিন্তু সত্যের জন্য সব কিছু পরিত্যাগ করা যায়, স্বামী বিবেকানন্দ বলেছিলেন। তা যারা সত্যের জন্য লড়াই করছেন, সনাতনী হয়ে যারা লড়াই করছেন, তারা কি সত্যি সত্যি সত্যকে গ্রহণ করে বা ধরে রাখতে পারছেন কি? এই প্রশ্ন কিন্তু এখন কিন্তু প্রমাণিত অবস্থায় চলে গেছে। এই প্রশ্নের জবাবও কিন্তু আমরা সঠিকভাবে এখন পেয়ে যাচ্ছি, প্রমাণও হচ্ছে। আমি একথা বলেছিলাম সম্প্রতিকালের আমার অনেক আলোচনাতে, আমি বলেছি যে বিজেপি সরকারের আসন সংখ্যা পাওয়ার কথা এটাই, কিন্তু মূলত পক্ষে এটা ভবিষ্যৎবাণী নয়, কিন্তু চরমভাবে কিন্তু জনগণ পাল্টি দিয়ে দিতে পারে, বিজেপি সরকার কিন্তু পাল্টি খেয়ে যেতে পারে, যেটা মানুষ বিশ্বাস করতে পারছে না। এই কথাটা বলে রেখেছিলাম। আমরা রামভদ্রাচার্যদের মতো এত বড় মহাত্মা নই যে আমরা ডাইরেক্ট বলে দিব যে নরেন্দ্র মোদী সরকার একদম বসবেই জেনুইন। কিন্তু কোনো ধর্মীয় রাজনৈতিক নেতা, কোনো ধর্মীয় মহাত্মা, মহন্ত, তারা কিন্তু এই কথাটা কখনোই প্রকাশ করেনি যে নরেন্দ্র মোদীর একটা চরম বিপর্যয় ঘটতে যাচ্ছে। এবং এমনও হয়েছিল যে দিল্লির জ্যোতিষ ক্ষেত্রে যারা জ্যোতিষী, বড় বড় জ্যোতিষী, যাদের এই সমস্ত ইন্টারন্যাশনালি বড় বড় নাকি সাকসেস এসছে, সফলতা এসছে, তাদের বাক্য মানে পূর্বাভাস দিয়েছেন, ভবিষ্যৎবাণী করেছেন, মিথ্যা প্রমাণিত হয়েছে। এই কথাটা আমি ইঙ্গিত রেখে আমি পরিষ্কার রূপে আমার রেকর্ডিংয়ে বলে দিয়েছি যে চরমভাবে পাল্টি খাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তবে এটারও কোনো গ্যারান্টি নেই। সুতরাং কথন বচন করতে গেলে হিসেব করে করতে হবে। রামভদ্রাচারীকে এখনই সতর্ক হওয়া উচিত, এখনই সতর্ক হওয়া উচিত। এবং চরম বিপর্যয়, যে রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল, সেখানে কিন্তু চরম বিপর্যয়। রামভদ্রাচারী কি মিনিমাম অন্তত অযোধ্যার রাম মন্দিরের ওইখানটাতে যদি জিতে যেত, তাহলে বোঝা যেত যে রামভদ্রাচারীর অন্তত আংশিক পরিমাণ বাক্য সত্য হয়েছে, সেখানেও চরম বিপর্যয়। তাহলে রামভদ্রাচারীকে এইভাবে যে সাপোর্টিং করা হয়েছে, সমাজ মাধ্যমে তাকে সম্প্রচার করা হয়েছে, তিনি একজন শুধু দিব্যাঙ্গ নয়। অবশ্য আমি ঈশ্বরের কাছে ক্ষমা চাইছি, দিব্যাঙ্গ কাউকে বলে অপমান, মানে আমি অপমান করতে চাইছি না, এটা ঈশ্বরের নিয়মের ব্যাপার। দিব্যাঙ্গ ঠিক আছে, এখানে আমাদের স্নেহ, ভালোবাসা, করুণা তার প্রতি অশেষ রূপে আমার ব্যক্তিগত হৃদয় থেকে রয়েছে। কিন্তু তিনি যে নিজেকে দিব্যসত্তার প্রকাশ রূপে ভগবানের সাথে কম্পিটিশন করতে পারেন, এই রূপে প্রচার করেছেন, এবং তিনি যে একদম উৎকৃষ্ট বেদজ্ঞ, তা আজকে যে প্রমাণ হয়েছে যে তিনি তার মতো অজ্ঞ আর ব্যক্তি কেউ নেই, প্রমাণিত হয়েছে। সুতরাং রামভদ্রাচারী নরেন্দ্র মোদীকে বাঁচাতে পারেনি প্রধানমন্ত্রী রূপে, কারণ নরেন্দ্র মোদী সরকার 245টি বা 240টি আসন নিয়ে সরকার গঠন করতে পারে না। এখন তাকে জোটের ভেতরে যেতে হবে, না হলে তার চোট লাগার সম্ভাবনা 100%। সুতরাং চোটকে সঙ্গে নিয়ে, এই চোটের সঙ্গে সঙ্গে টোয়াটা যদি উঠে যায়, তার সঙ্গে ভয় পয়েন্ট দিলে চলে যায় চোর। এই যে নীতিশবাবু, অমুকবাবু, তমুকবাবু, কিছু মনে করবেন না, এই সংবাদ মাধ্যমেই প্রচার করছে, এবং তাদের ব্যক্তিগত জীবনের যদি ভাষণ শোনা হয়, তাদের ভাষণ শোনা হয়, তাহলে সেখানে কিন্তু তারা বলছেন কংগ্রেস থেকে বিজেপিতে আসছেন, আবার বিজেপি থেকে কংগ্রেসে যাচ্ছেন। এবার এটা যে কবার হয়েছে ওদল বদল, তার কোনো ঠিক ঠিকানা নেই। এই জন্য বলছে রাম পাল্টি, হ্যাঁ পাল্টি রাম,
রাম পাল্টি মানে চরমভাবে পাল্টি খাওয়ার সম্ভাবনা, আবার পাল্টি রাম। এবার যাদেরকে নিয়ে করছেন তারা দেখুন কাদেরকে নিয়ে এখন ভোট, কাদের জোটকে নিয়ে এখন ক্ষমতায় যেতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। কিভাবে তারা সরাসরি ঘোষণা করছেন আমার এটা চাই ওটা চাই। এরা কি জনগণকে ভালোবাসতে এসছে না ক্ষমতার লড়াই করতে এসছে? অথচ এখনও এই দেশের মানুষ কত বোকা যে জোটে এবং ভোটে এবং চোট লাগিয়ে ভোট দিচ্ছে। চোর থাকা সত্ত্বেও কিন্তু ভোট দিচ্ছে না। আমি ভোট দিচ্ছি জোটকে, অথচ এরা ক্ষমতা নিয়ে মারামারি করছে। আমার স্পিকার পদ চাই, আমার স্বরাষ্ট্রমন্ত্রী চাই, আমার হোম মিনিস্টার হওয়া চাই, নানান কিছু গল্প, না হলে তোমার সঙ্গে কিন্তু আমি এনডিএ থাকবো না। আর যদি এই গল্প শুরুই হয়ে যায় তাহলে নরেন্দ্র মোদীকে কী করতে হবে? চুপচাপ বসে থাকতে হবে। জানা সত্ত্বেও ওই লোকটি চোর, ওই লোকটি যে কোনো সময় প্রতারণা করতে পারে, ওই লোকটির স্বার্থ যদি পূরণ না করতে পারি তাহলে যে কোনো সময় বেইমানি করতে পারে। এইসব জেনেও দেশের জনগণ যাদেরকে নির্বাচন করেন সেই জনগণের সাথে প্রতারণা করে ওই চোর নামক ব্যক্তিদের জোটের সাথে মিলতে গিয়ে তাদের ক্ষমতা আয়ন করতে গিয়ে তাদেরকে কি করছে? পদ দিয়ে দিচ্ছে, বড় বড় পদ দিয়ে দিচ্ছে, কর্তা বানিয়ে দিচ্ছে। আসলে আখেরে সাধারণ মানুষের সাথে প্রতারণা হচ্ছে। এই সমস্ত বেঈমানদের, এই সমস্ত প্রতারকদের যে কেন সাধারণ মানুষ ভোট দেয় আমি এখনও বুঝে পাই না। সে আপনি জোট করুন আর ভোট মারুন। আমার মনে হয় সাধারণ জনগণকে এখনই সতর্ক হতে হবে। আলোচ্য প্রসঙ্গ ছিল রামভদ্রাচার্য ব্যক্তিগতভাবে একক সংখ্যাগরিষ্ঠতার দৃষ্টিকোণ থেকে কিন্তু নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে বাঁচাতে পারল না। চরম সত্য আজকে প্রমাণিত হলো। সুতরাং কার বাক্যে কতটুকু দাম আছে, সোশ্যাল মিডিয়া কাকে কতটুকু প্রচার সম্প্রচার করছে, এসব নিয়ে কিন্তু চরম এক বিতর্ক দাঁড়িয়ে গেছে। কার প্রতি আমরা আস্থা রাখবো, কোন মিডিয়াকে, কোন সাধু সন্তকে বিশ্বাস করব, এটা যদি শুধুই ঠাকুর শ্রী রামকৃষ্ণের পরিভাষাতে বলতে হয় পচা মাছে মাছির ভিড় বেশি, এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিশ্বাস করতে থাকি তাহলে কিন্তু চরম বিপর্যয় এসে যাবে। আসলে সত্যি মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এটা কিন্তু বহু জায়গায় ভারতবর্ষের পৌরাণিক শাস্ত্রীয় সিদ্ধান্তও প্রমাণিত হয়েছে, ইতিহাসও প্রমাণিত আছে। সুতরাং আসল যে ক্ষমতা, আসল যে শক্তি, বিজয়ের যে মূল কারণ সেটা হচ্ছে সত্যাচার, অর্থাৎ ন্যায়কে সঙ্গে নিয়ে চলা। ন্যায়ের সঙ্গে সঙ্গে যে নারায়ণরূপী নররূপী নারায়ণ রয়েছেন, অর্থাৎ মানুষের কল্যাণে কাজ করতে হবে, কর্ম করতে হবে। এই কর্মই মানুষকে ধর্মনীতির ভেতরে ঢুকিয়ে দেবে এবং এই ধর্মনীতি একটা সময় কর্মের সাথে সংমিশ্রিত হয়ে গিয়ে তাকে রাজনৈতিক নেতা বলে ঘোষণা করবে। কোনো সাধারণ এই যে মিডিয়াতে প্রচারিত হওয়া আচার্য বা সাধু, বহু লোকে তাকে মানে, তার এক একটা লেকচারের মূল্য 9 লাখ টাকা থেকে 90 লাখ টাকা, তার মানে ওনার কথার মূল্য অনেক বেশি। এই সমস্ত সাধারণ মানুষ কিন্তু বরংবাজিতে খুব বিশ্বাস করে ফেলেছেন, মিরাক্কেলে এইসব জিনিসগুলোই কিন্তু মানুষকে আসলে আরও প্রতারিত করে দিচ্ছে, আরও প্রতারিত হতে হচ্ছে মানুষকে। সুতরাং আমার মনে হয় সাধু সাবধান যেমন কথাটি আছে তেমনি সাধারণ জনগণও সাবধান হন।